নমস্কার, কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি আপনারা শুনছেন ভারত সরকারের কৃষি ও কিষাণ কল্যাণ মন্ত্রকের সহায়তায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বীরভূম জেলার ভালাস গ্রামের প্রগতিশীল কৃষক বন্ধু বিদ্যুৎ গনাই। নমস্কার বিদ্যুৎ বাবু। নমস্কার। চলছে প্রবল গ্রীষ্ম, অবশ্য এর মধ্যেই মাঝে মাঝেই নেমে আসছে কালবৈশাখী। বর্ষার চাষের প্রস্তুতি পর্বের সেরা সময় হচ্ছে ঠিক এই সময়। তাই আমরা আজ কথা বলবো সেরকমই এক প্রস্তুতি পর্ব নিয়ে। বিদ্যুৎবাবু, বংশ পরম্পরায় বর্ষার মরশুমে চাষ করছেন বাংলার ঐতিহ্যবাহী সুগন্ধি ধানের। আজ তার মুখ থেকেই শুনবো তার অভিজ্ঞতার কথা। এই আসরে আমাদের আজকের আলোচনার বিষয় সুগন্ধি ধান চাষের প্রস্তুতি পর্ব। প্রথমেই জানতে চাইছি, এই সুগন্ধি ধানের চাষ আপনি কতদিন ধরে করছেন? কৃষিকাজের সঙ্গে আমি 10-12 বছর ধরে যুক্ত আছি। আর এই সুগন্ধি ধানের চাষ আমি নিজে হাতে 5-6 বছর ধরে করছি। এর আগে আমার বাবাকে আমি এই সুগন্ধি ধানের চাষ করতে দেখেছি এবং বাবার কাছ থেকে এই সুগন্ধি ধান চাষের আমি আগ্রহ পেয়েছি। এখনো পর্যন্ত কত ধরনের সুগন্ধি চাষ আপনি করেছেন বা বাবাকে করতে দেখেছেন? আমার বাবা একসাথে 52 প্রজাতির ধান চাষ করেছেন, তার মধ্যে প্রায় 20-25 রকমের সুগন্ধি প্রজাতির ধান চাষ করেছিলেন। আর আমি নিজে হাতে এখনো পর্যন্ত 14 থেকে 15 রকমের সুগন্ধি ধরনের চাষ আমি করছি। অর্থাৎ এই যে সুগন্ধি ধানের চাষ আপনি বাবাকে করতে দেখেছেন, নিজে করেছেন, মূলত অনেকগুলি প্রজাতি নিয়েই আপনারা কাজ ইতিমধ্যেই করে ফেলেছেন। তো সেই অভিজ্ঞতা থেকেই জানতে চাইছি যে এবছর কোন কোন জাত চাষ করার কথা ভাবছেন? এবছর সুগন্ধি ধান হিসাবে আমি বাদশাভোগ, রাধা তিলক, কালো নুলিয়া, কালাভাত, গোবিন্দভোগ, কুলাই পাঞ্জি, কনকচুর, মোহনভোগ, তুলসী মুকুল, জিরা এইসব ধানের চাষ করব, এইসব কথা ভেবেছি। এর মধ্যে অনেকগুলি জাতই আপনি নির্বাচন করে ফেলেছেন এবছরের চাষের জন্য। জানতে চাইছি, এই যে এতগুলি প্রজাতির চাষের কথা আপনি ভাবছেন, বীজ কি নিজেই সংরক্ষণ করেছেন নাকি বাইরে থেকে সংগ্রহের কথা ভাবছেন? না, বেশিরভাগ ধানের বীজই আমি নিজেই সংরক্ষণ করি। বাবা যেহেতু ধান চাষ করতো সুগন্ধি ধানের, সেখান থেকে বীজ আমি সংগ্রহ করেছিলাম। আর এখন যে সমস্ত বীজগুলো গুণগত মান ও পরিমাণ দেখছি কম হচ্ছে, সেগুলো আমি কি করি, বাইরে থেকে মূলত নদীয়ার ফুলিয়ার কৃষি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমি সংগ্রহ করি। এই যে নদিয়ার ফুলিয়ার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কথা আপনি বললেন, জানতে চাইছি এর সন্ধান আপনি কিভাবে পেলেন? অর্থাৎ কার কাছ থেকে শুনলেন যে এই কৃষি প্রশিক্ষণ কেন্দ্র থেকে উন্নত মানের বীজ পাওয়া যায়? আমার বাবার মুখ থেকে আমি এই কথাটা শুনেছি। বাবা প্রথমে এখান থেকেই যে বিভিন্ন প্রজাতির সুগন্ধি ধানের বীজ, সেগুলো ওখানকার ডক্টর অমল সাহা প্রফেসর, তিনি বাবাকে দিয়ে পাঠিয়েছিলেন এবং সেখান থেকে আমরা এই বীজগুলো সংরক্ষণ করেছিলাম। পরবর্তীকালে বাবার কাছ থেকে আমি এই বীজগুলো সংরক্ষণ করে রেখেছি। আচ্ছা, মোটামুটি ভাবে কোন সময় আপনি বীজ তলার জন্য জমি প্রস্তুত করেন? আষাঢ় মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ জুন মাসের মাঝামাঝি সময়ে বীজ তলার জন্য জমি প্রস্তুত করি। এই পর্যায়ে, অর্থাৎ এই যে বীজ তলার জন্য জমি প্রস্তুতি, ঠিক এই সময়ে জমিতে প্রস্তুতি পর্বে আপনি কি কি সতর্কতা এবং কোন কোন পদ্ধতি অবলম্বন করেন? বীজতলা তৈরির জন্য প্রথমেই গোবর সার এবং ভার্মি কম্পোস্ট প্রয়োগ করে ট্রাক্টর দিয়ে রোটার দিয়ে চাষ করতে হয়। প্রত্যেক কাঠাতে 150 গ্রাম করে বীজ ছড়িয়ে দিতে হয়। আর সতর্কতা বলতে, জমিকে সম্পূর্ণরূপে আগাছা মুক্ত করতে হবে এবং রাসায়নিক সারের প্রয়োগটা পুরোপুরি রূপে বন্ধ করতে হবে। এই যে সুগন্ধি ধানের চাষ, এটা পুরোপুরি রূপে জৈব সার নির্ভর একটা চাষ। খুব সুন্দর কথা বলেছেন, এবং আমরা অনেকেই জানি বা আমরা প্রত্যেকেই একথা আজ মেনে নিয়েছি যে জৈব পদ্ধতিতে চাষই হচ্ছে আমাদের চাষের ভবিষ্যৎ, আমাদের বেঁচে থাকার একমাত্র উপায় এই মুহূর্তে। এবং তার জন্য দেশীয় প্রজাতির ধানেই আমাদেরকে ফিরে আসতে হবে, এই পদ্ধতিগুলি আমাদের অবশ্যই অবলম্বন করতে হবে। জানতে চাইছি, বীজতলায় বীজ বপন কোন সময়ের মধ্যে করেন এবং কোন পদ্ধতিতে আপনি করেন? বীজ বপন আষাঢ় মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ জুন মাসের 15-20 তারিখের পর থেকে করা হয়। একটা বড় জমিতে আলাদা আলাদা করে পাটি করে আলাদা আলাদা বীজ ছড়াতে হয়, নাহলে একে অপরের সাথে মিশে যাওয়ার একটা চান্স থাকে। বীজ ফেলার আগে বীজ শোধনটা অত্যন্ত জরুরি। তাই বীজ শোধনের জন্য আমরা কি করি, 10 লিটার জলে
1.5 কেজি মতো খাদ্য লবণ যেটা আমরা ব্যবহার করি সেটা মিশিয়ে দিয়ে একটা জলীয় দ্রবণ তৈরি করি। সেখানে আমরা বীজগুলো ফেলে দিই। যে ধানের বীজগুলো নিচেতে থিতিয়ে যায় সেইগুলোকে পরে শুকিয়ে নিয়ে তারপর আমরা বীজতলায় ফেলি, আর যেগুলো উপরে ভেসে যায় সেগুলোকে ফেলে দিই, সেগুলো খারাপ বীজ। এভাবে আমরা বীজটাকে বেছে নিই, তারপর আমরা বীজতলায় সেটাকে ছড়াই। অর্থাৎ আপনার মতে বীজ শোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বীজ শোধন আপনি অবশ্যই করেন এবং আমরা চাই যে আপনার কথা শুনে অন্যান্য কৃষক বন্ধুরাও এই কাজে এগিয়ে আসুন। মোটামুটিভাবে কতদিনের চারা আপনি মূল জমিতে রোপণ করেন? সুগন্ধি ধানের চারার বয়স বিভিন্ন রকম হয়, তাই মোটামুটি ভাবে 20 থেকে 25 দিনের চারার বয়স হলেই সেগুলোকে আমরা মূল জমিতে রোপণের উপযোগী হয়ে ওঠে। আর এই সুগন্ধি ধানের জন্য সবচেয়ে ভালো পন্থা হচ্ছে গিয়ে এসআই পদ্ধতিতে যদি আমরা ধান রোপণ করতে পারি, যেটা সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন, সেই হুম। পদ্ধতিতে যদি আমরা রোপণ করতে পারি তাহলে খুব ভালো ফলন পাওয়া যায়। আচ্ছা, আমরা তো আগেই শুনেছি যে আপনি এই যে বীজতলা নির্মাণ করছেন, বীজতলা তৈরি করছেন, এটি পুরোপুরি জৈব সারের উপর নির্ভর করেই করছেন। জানতে চাইছি বীজতলায় সারের মাত্রা আপনি কিভাবে নির্ধারণ করেন? 1 বিঘা জমি হলে আমরা 1 কুইন্টাল গোবর সার আর ভার্মি কম্পোস্ট 20 কেজি দিই। এছাড়াও কিছু বায়ো ফার্টিলাইজার যেমন অ্যাজোস্পাইরিলিয়াম, এগুলো আমরা প্রতি বিঘাতে 200 গ্রাম করে ছেটাই। এছাড়াও বিভিন্ন চাপান সার যেমন নিম খোল, এগুলো 50 কেজি আমরা দিই। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে বিভিন্ন প্রজাতির বীজতলা আপনি নির্মাণ করছেন এবং তৈরি করবার সময় আলাদা আলাদা করে সেগুলিকে তৈরি করছেন। জানতে চাইছি এই যে বিভিন্ন প্রজাতির বীজতলা নির্মাণ, এখানে কি প্রজাতি বিশেষে কোনো বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়? অবশ্যই মূল যে বীজ তলা সেটাকে আলাদা আলাদা ভাবে 20-22টা ভাগে ভাগ করে নিয়ে, যেটাকে আমরা পাটি বলি, সেই পাটিতে ভাগ করে নিয়ে প্রত্যেক পাটিতে ওই বিভিন্ন প্রজাতির বীজ আলাদা আলাদা করে ছড়ানো হয়, যাতে একটার সাথে আর একটা মিশে না যায়। এই সতর্কতাটা অবলম্বন করা অত্যন্ত জরুরি। এ তো গেল খুব সাধারণ বিষয়। জানতে চাইছি এতগুলি যে চারা তৈরির কথা আপনি বললেন, এদের মধ্যে এমন কি কোনো বিশেষ প্রজাতি রয়েছে যার জন্য বিশেষ সতর্কতা নিতে হয়? রাধা তিলক, তারপর কালো নুলিয়া, কালা ভাত যে প্রজাতির ধান, এগুলোর জন্য আলাদা আলাদা নিতে হয়, কারণ এগুলোর প্রায় একই রকম দেখতে, না হলে এটাকে চিহ্নিত করা অসম্ভব হয়ে উঠবে। আচ্ছা, সাধারণভাবে বীজতলায় কি কি সমস্যার সম্মুখীন আপনি হন? সুগন্ধি ধান চাষের ক্ষেত্রে রোগ পোকার আক্রমণ অনেকটা কম হয়, তবুও বীজতলায় রোগ পোকার আক্রমণ অল্প অল্প দেখা যায়। আর আগাছা যেগুলো সেগুলো কিন্তু বীজতলাতে লক্ষ্য করা যায়, এগুলি বীজকে একটু বাড়তে একটু বাধা দিতে পারে। এই যে বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন আপনি হন, এর সমাধান কিভাবে করেন? সম্পূর্ণ যে জৈব ঔষধ আমরা ঘরে তৈরি করি, যেমন ব্রহ্মাস্ত্র বা নিমাস্ত্র, নিমের যে নির্যাস, সেগুলো আমরা জমিতে স্প্রে করি। আমরা প্রায়শই দেখে থাকি এবং এটি অত্যন্ত সমস্যার একটি বিষয়, সেটি হচ্ছে যে ঠিক ছোট অবস্থায় অর্থাৎ বীজতলায় ধানের চারার সাথে ঘাসের পার্থক্য খুব একটা বুঝতে পারা যায় না। যখন অনেকটা বড় হয়ে যায় তখন বুঝতে পারা যায় যে কোনটি আগাছা এবং কোনটি ধানের চারা। ঠিক এরকম সমস্যার সম্মুখীন হলে আপনি কি করেন? এগুলো খুব অল্প অবস্থায় বোঝা সম্ভব হয় না, তখন এই যে জৈব যে কীটনাশক এগুলো স্প্রে করতে হয়। অর্থাৎ বীজতলায় হাত নিড়ানির ব্যবস্থা বা ব্যবহার আপনি করেন না? হাত নাড়ানোর পরেও যদি বোঝা না যায় তখন। এই যে এত ধরনের সুগন্ধি ধানের আপনি চাষ করছেন, এত বছর ধরে চাষ করছেন, আপনার এলাকার কৃষক বন্ধুরা এ বিষয়ে কতটা আগ্রহী? কিছুজন লোক অবাক হয়ে গিয়েছিল যে একটা জমিতে এতগুলো ধান কিভাবে ও বপন করবে। তারপর পদ্ধতি দেখে দেখলো যে না, বিভিন্ন রকম প্রজাতির ধান চাষে লাভবান হচ্ছে, বা বিভিন্ন প্রজাতির ধান চাষ করে উন্নতি করতে পারছে, যথেষ্ট লাভের মুখ দেখছে। এই সমস্ত দেখে এলাকার চাষিরা কিন্তু খুবই সুগন্ধি ধান চাষে আগ্রহী হয়ে উঠেছে এখন। এই সুগন্ধি ধান চাষ কতখানি লাভজনক? সুগন্ধি ধান চাষ সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করা হয়, তাই এর গুণগত মান অপেক্ষাকৃত অনেকটা বেশি। আর প্রতি বিঘাতে সুগন্ধি ধান চাষ অন্যান্য যে স্বাভাবিক যে ধানগুলো হয় সেগুলো থেকে বাজার মূল্য হয় অনেকটা বেশি, মোটামুটি 100 থেকে 120 টাকা পার কেজি। আর চাহিদাও দিনকে দিন বেড়ে যাচ্ছে, এর জন্য এর থেকে অনেকটা মুনাফা পাওয়া যাচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে পরিষ্কারভাবে আমরা যেটা বুঝতে পারছি সেটি হচ্ছে যে সাধারণভাবে সুগন্ধি ধানের যদি আমরা চাষ করি তাহলে ফলন হয়তো কিছুটা কম, কিন্তু এর বাজার দর অনেক বেশি এবং
এই চাষ করতে অন্যান্য যে সমস্ত খরচ খরচা সেটি অনেক কম হওয়ার দরুন এই চাষ অনেকাংশেই লাভজনক। অবশ্যই। চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ মুহূর্তে। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা প্রচুর পরিমাণে সুগন্ধি ধানের চাষ করুন। কেননা সুগন্ধি ধানের চাষ থেকে যে চাল আমরা পাই, সেই চালটা আমরা যদি খাই, সেই চালটা দুরারোগ্য ব্যাধি যেমন ক্যান্সার এই ধরনের রোগ হওয়ার প্রবণতা থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। একদিকে যেমন সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হচ্ছে, তাতে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাচ্ছে, মাটির স্বাস্থ্য ভালো থাকছে, পরিবেশ দূষণ কম হচ্ছে। অন্যদিকে সুগন্ধি ধানের চাহিদা প্রতিনিয়ত আমাদের বেড়ে যাচ্ছে, যথেষ্ট লাভ করার একটা দিক থেকেই যাচ্ছে। তাই আমরা সুগন্ধি ধানের চাষ করুন, সুগন্ধি ধানের চাল নিজে বাড়িতে খান। বাংলার বুক থেকে হারিয়ে যেতে বসা বহু দেশীয় ধানের মধ্যে সুগন্ধি ধান অন্যতম, অথচ আজকের বাজারে রয়েছে তার যথেষ্ট চাহিদা। তাই বিজ্ঞানসম্মতভাবে সঠিক বীজ নির্বাচন করে এই ধান চাষ যদি কৃষক বন্ধুরা করেন, তাহলে তা হবে অবশ্যই লাভজনক এবং তারই সাথে ফিরবে বাংলার ঐতিহ্য, বাংলার নিজস্ব সম্পদ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বীরভূম জেলার ভালাস গ্রামের প্রগতিশীল কৃষক বন্ধু বিদ্যুৎ গনাই। অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি আমাদের আজকের আলোচনা সকলের কাজে লাগবে। সকলকে ধন্যবাদ। নমস্কার চাষি বন্ধুরা, কিষাণবাণীর দ্বিতীয় পর্যায়ে আমরা কথা বলবো তিল চাষ নিয়ে। তিল চাষ নিয়ে আমাদের সঙ্গে তার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন বীরভূম জেলার লাভপুর ব্লকের চৌহাট্টা গ্রামের প্রগতিশীল চাষি বন্ধু দেবকুমার কবিরাজ। দেবকুমার বাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। তিল চাষ ইদানিংকালে চাষি বন্ধুরা করছেন, মাঝখানে অনেকটাই বন্ধ হয়ে গেছিল, আবার নতুন করে করছেন, এটা আমার নিজের মনে হয়। আপনি কি তাই মনে করেন? হ্যাঁ, সেটা ঠিকই। এখন ইদানিংকালে কিছুটা বেড়েছে, কিন্তু মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল। আগে অনেক বেশি হতো, অনেক আগে অনেক বেশি হতো। আচ্ছা, এই যে কমে যাওয়া, সেটা নিশ্চয়ই বোরো ধানের কারণে? অবশ্যই বোরো ধানের কারণ। আবার যে ফিরে আসছে, এটা যদি আমি বলি যে বোরো ধানের লাভটা ততটা হচ্ছে না, বা আগের মতো বোরো ধানের লাভ হচ্ছে না, বরং তিলে লাভ বেশি, চাষি বন্ধুরা এটা উপলব্ধি করছেন, তাহলে কি আমি ঠিক বলছি? অবশ্যই বোরো ধানের থেকে তিলের লাভ তো বেশি আছেই। একটু জিজ্ঞেস করে নিই, লাভ যখন বলছেন, প্রধান কারণ বোধহয় খরচ কম। অবশ্যই খরচ কম, বোরো ধানের থেকে অনেক গুণের খরচ কম। আপনি কতটা জমিতে তিল চাষ করেন? বিঘে তিনেক মতো তিল থাকে। এবারেও আছে। এখন তিল কতটা পর্যায়ে? কাঠা দশেক মতো জমি আমি কেটে নিয়ে এলাম আজকেই, আর বাকিটা আরও কিছুদিন দেরি হবে কাটতে, কারণ ওটা আলুর জমিতে ছিল। আর এটা আলুর জমিতে ছিল না? না, এটা ছিল সর্ষে তোলার পর ছিল, আগাম লাগানো ছিল। সর্ষে তোলার পর আগাম লাগানো ছিল। আচ্ছা, এই আগাম লাগানো, এটার কি কিছু সুবিধা আছে? অবশ্যই সুবিধা আছে। এই যে ওয়েদারের আছে, আগাম এতদিনে যদি উঠে যায় তাহলে পরে আমরা ঝরাটা রোদ ইয়েটা ভালো পাবো, মানে ঝরানোর সুবিধাটা পাবো ভালো। আরও দেরি হলে, বর্ষা পড়ে গেলে তখন একটু অসুবিধে। বর্ষা পড়লে তখন অসুবিধায় পড়বে, জল আসবে, তুলতে হবে, ভেসে যাবে, এখনই লটাপটি হবে তখন। কিন্তু ওই যে আলুর জমিতে দেওয়া, ওটার একটা সুবিধে তো? হ্যাঁ, আলুর জমিতে ওটা তো দেওয়া মানে ওটা তো প্রচুর খরচা কম, আমার একটা ফকটিয়া ফসল উঠে আসে। আচ্ছা, এই যে আপনি সর্ষের জমিতে লাগিয়েছিলেন আর আলুর জমিতে লাগিয়েছিলেন, তার মধ্যে নিশ্চয়ই খরচ দুটোর তফাৎ আছে? হ্যাঁ, সর্ষের জমিতে খরচ বলতে গেলে ওইখানে একটু বাড়তি খরচা বলতে গেলে সার দিতে হয়েছিল আমাকে। আমি তো গোবর সার এমনি দিয়েছিলাম, আর সর্ষে ফেলার সময় গোবর সার দিয়ে সর্ষে ফেলেছিলাম, তারপরে তিল ফেলার সময় আমি এমনি রাসায়নিক সার দিয়ে আমি তিলটা ফেলেছিলাম। ওই জন্য সর্ষেতে পুরো রাসায়নিক সারের খরচটা বেশি। সর্ষের জমিতে ফেলতে গেলে রাসায়নিক সার একটু দিতে হবে, না নিলে ভালো হবে না। বেশ, এবারে আমি সর্ষের জমিতেই জিজ্ঞেস করি। আলুর জমি তো বুঝতেই পারবো যে আরও খরচ কম, বা দুটোই যদি আপনি বলেন কীরকম খরচ হচ্ছে? খরচ বলতে গেলে সর্ষের জমিতে ধরুন সর্ষে কাটার পর তাকে চাষ দিতে হয়, মাটিটা মরে যায়, তারপর তাকে বাতান দিতে হয়, বাতান দেওয়ার পর যখন বাতাল হয়ে আসে তখন তো আমরা ফেলি। আর আলুর জমিতে আলু তোলার পর একটু ছিটেন দিয়ে আমরা ফেলে দিই। ওখানেও চাষ দিতে হয় তো? হ্যাঁ, ওখানেও চাষ দিতে হবে,
ওখানেও চার্জ দিতে হবে। বেশ, তাহলে খরচ হলো প্রথমে একটু জলের সেচ দিতে হচ্ছে, তারপরে ট্রাক্টর দিয়ে চাষ দিতে হচ্ছে, এটা লাগানোর সময় খরচ। আর বীজের খরচ, এর বাইরে তো কোনো খরচ নেই। এর বাইরে কোনো খরচা নেই। বেশ, তাহলে ট্রাক্টরের খরচ কত টাকা? ট্র্যাক্টরের খরচ কত হবে? বিঘে ভূমি খুব বেশি হলে 500 টাকা। এবার আমার তো ধরুন নিজের ট্রাক্টর আছে, আমার তেল খরচাটা দিয়েই চলে যায়, হয়ে যায়। মানে 200-300 টাকা। হ্যাঁ, 200-300 টাকা খরচা আমার হয়। আর ওই যে সেচের কথা বললেন, যেটা সেচ দিয়ে, হ্যাঁ, সেচেও আমার ঘরের মেশিন, ওখানেও তেল খরচা। হ্যাঁ, আপনি তো অনেকটা জমি চাষ করেন, আপনার জোতটা অনেক বড়, মানে ফলে ট্রাক্টর, মেশিন এগুলো সব আপনার নিজের রয়েছে। সব কিছু নিজের আছে। আর বীজটা? বীজটা উন্নত মানের কিনি, প্রতি বছর বাজার থেকে কিনে নিয়ে আসি। তাহলে ভালো ফলন হবে? হ্যাঁ, অবশ্যই ভালো ফলন হবে। নিজের বাড়ির বীজ লাগান না? না, বাড়ির বীজটা লাগাই না এখন সাধারণত আমি। 1 বিঘে জমিতে কতটা বীজ লাগবে? 1 কিলো। তার দাম প্রায় 200 টাকা। তাহলে আপনার যে হিসেব, তাতে যদি ট্রাক্টরের 500 টাকা ধরি, সেচের জন্যে কতটা? সেচের জন্যে কতটা? 200 টাকা ধরতে পারেন। যদি অন্য কোনো ব্যক্তি জিনিস জলটা কিনে হ্যাঁ নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, 200 টাকা অন্য ইয়ে থেকে জলটা কিনতে হয়, তাহলে 200 টাকা মোটামুটি। 200 টাকা, বীজের জন্য 200 টাকা, মোট 900 টাকা। আপনার ক্ষেত্রে খরচটা অনেকটা কমে যাচ্ছে। অনেকটা কমে যাচ্ছে, আমার ক্ষেত্রে অনেকটা কম। এটা লাগানোর সময় খরচ। হ্যাঁ, এটা লাগানোর সময় খরচ। মাঝখানে ধরুন যদি খোঁড়ার ব্যাপার থাকে কিংবা সার দেওয়ার ব্যাপার থাকে, এরকম কিছু আছে? দেখুন, খুঁজতে পারলে খুব ভালো হয়। তিল যদি একবার খোসা যায় তাহলে নিঃসন্দেহে খুব ভালো হয়। আর তিলের বাতালটার উপরও অনেকটাই নির্ভর করে। এবছর যেমন কি হলো, আলুর জমিতে আমরা যখন তিল ফেলাম, তিলটা যখন চারাটা তৈরি হয়ে এলো, বেশ ভালো গাছ হয়ে এলো, প্রচুর পরিমাণ জল হলো। জল হওয়ার জন্য গাছটা একটু দপকে গেল, তাতে ক্ষতি হলো? তাতে একটুখানি ক্ষতি হয়েছে। অল্প বৃষ্টি হলে আরও বেশি ভালো? হ্যাঁ, অল্প বৃষ্টি হলে পরে ভালো হয়। তখন কি খুঁড়ে দেওয়ার ব্যাপারটা থাকে? হ্যাঁ, তখন একটু খুঁজতে পারলে পরে আরও ভালো হয়, মাতাল মুখে খুঁজতে পারলে পরে। ওখানে একটা শ্রমিক লাগবে বোধহয়? না, ওখানে শ্রমিক একটু লাগবে, মানে 1 বিঘে জমি খুঁজতে গেলে অনেকটাই শ্রমিক লাগবে। সেই জন্য খোসার ইয়েটা যায় না গো, কেউ চাষিরা কেউ খোসার দিকে যায় না গো। তাতে কি ফলনের খুব একটা হেরফের হয়? অবশ্যই গাছ ভালো হবে। একবার খুঁজতে পারলে পরে গাছের জাত অনেক গুণে বাড়বে। চাপান? চাপান বলতে গেলে কোনো কিছু নেই তো, চাপান দিতে হয় না গো। তাহলে আবার খরচ বলতে কাটা বা সেই সময়ে ওটাকে পরিচ্ছন্ন করা? কাটার সময় 1 বিঘে জমিতে 2টো লেবার তো লাগবেই। সেটাকে আবার ট্রাক্টর দিয়ে বয়ে নিয়ে আসতে হবে, সেখানেও 500 টাকা খরচা আছে। 2টো লেবার মানে 600 টাকা খরচা আছে। তারপর কেউ যদি নিজে না পারে, আমরা যেমন নিজেরা করি, এনে জাগে দিই, জাগে দেওয়ার পর সেটাকে ঝাড়াই করে রোদে দিই, আমরা সবটাই নিজেরা করি। অতএব আমাদের মুনিশের প্রয়োজন হয় না। কাটার সময় হয়তো প্রয়োজন হলে পরে একটা মুনিশ করে নিই। আর ট্রাক্টর তো নিজের? ট্রাক্টর নিজের আছে, মানে ওই খরচ আপনার নেই? না, শুধু মুনিশ খরচাটা হয় ওই কাটার সময়। আর বাড়িতে কোনো মুনিশ হয় না, ঝরানোর সময় কোনো মুনিশের প্রয়োজন হয় না। ওটা আমরা ঘরের লোক মিলেই করে নিই। তার মানে আপনার ওই 900 টাকা, আর তার সঙ্গে এই কাটার জন্য ধরুন যদি 2টো শ্রমিকের দরকার হয়, তাহলে 600 টাকা, 9-6 1500, আপনার ওই 1000 টাকা বা 1700-1800 টাকা ম্যাক্সিমাম খরচ হতে পারে। অবশ্যই। আর যদি শ্রমিক ভাড়া করতেই হয়, তাহলে সেক্ষেত্রে ধরুন ওই 600, 1200 আপনি যেটা বললেন, তাহলে আরও 1200 যোগ হবে, মানে প্রায় 2700-2800 টাকা খরচ হতে পারে। হ্যাঁ, 2800 থেকে 3000 টাকা হার্ডলি খরচ হবে। এই বীজ দেওয়ার কোনো প্রয়োজন? বিষ সেটা দেখে শুনে, যদি কাউরি লেদা পোকা লাগে, অনেক সময় প্রয়োজন হয়, তখন একটু বিষ দিলে পরে ভালো হয়। আপনার এবারে দরকার হয়েছিল? না, এবছর আমার দরকার হয়নি, এবছর আমার দরকার হয়নি। তার মানে আপনার ওই 1000 টাকা খরচ হয়েছে 1 বিঘাতে। এবার আমি ফলনের দিকে যাব। কীরকম ফলন হয়? ফলন ভালো হলে পরে 1.5 কুইন্টাল তো হবে, 1.5 কুইন্টাল হলে ফলন হবে। আরও ভালো হলে 2 কুইন্টাল? হ্যাঁ, 2 কুইন্টালও হতে পারে, যদি এবার ওয়েদারের উপরে জল বৃষ্টি বললাম তো গাছের যদি ঠিকঠাক মানে হয়, তাহলে পরে 2 কুইন্টালও হতে পারে।
1.5 কুইন্টাল হবেই। হ্যাঁ, 1.5 কুইন্টাল হবে। আচ্ছা, 1.5 কুইন্টালের দাম ধরুন গত বছর বোধহয় 80 টাকা করে কিলো গেছে। হ্যাঁ, গত বছর ওঠার সময় আমরা বিক্রি করেছিলাম 80 টাকা করে, তারপর সেটা বাজারটা আবার কমিয়ে 50-এ দাঁড়িয়ে গিয়েছিল। ওটার সময় আমরা বিক্রি করেছিলাম 80 টাকা করে, তখন পুরোটা বিক্রি করতে পারি নাই, যে হয়তো আরও বাড়বে বলে সেই জন্য রেখে দিয়ে লাস্টে কম দামে বেচতে হয়েছে। এবারে আর বোধহয় ওই বোকামিটা করবেন না, 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 যা না। পেলে প্রথমেই বিক্রি করে দেবেন। দাম থাকলে প্রথমেই বিক্রি। 80 টাকা যদি হয় তাহলে 12,000 টাকা। 12,000 টাকা। 3,000 টাকা খরচ করে 12,000 টাকা। 3,000 টাকা, হ্যাঁ, 3,000 টাকা খরচা করে 12,000 টাকা। আর আপনার 1,500 টাকা খরচ করে 12,000 টাকা। আমার 1,500 টাকা খরচা করে 12,000 টাকা। মানে 3 গুণ লোকের হবে, আপনার 8 গুণ। হ্যাঁ, অবশ্যই। দেবকুমার বাবু, আপনি আমাকে এবার বলুন যে আর কোন ফসল আছে যেখানে 1,500 টাকা খরচ করে 12,000 টাকা অন্তত হয়? দেখুন, তিল যদি ঠিকঠাক হয় আর কি, তাহলে তিলের মতন এমনি সরিয়ে দিয়ে কুড়িয়ে নিয়ে আসা বলে আমাদের সে প্রবাদবাক্যে, এর মতন মানে লাভজনক ফসল তার কোনো কিছু হয় না তিল। আর একটা ফসল আছে যেটা বাজার দর থাকলে পরে হাফ হাফ লাভ হয়, সেটা হলো আলু। কিন্তু আমাদের আলোচনার শুরুতেই আমরা যেটা বলেছিলাম যে তিল চাষ কমে যাওয়ার প্রধান কারণ ছিল সম্ভবত বোরো ধান, আবার বোরো ধানের লাভটা কম হচ্ছে বলে আবার ফিরে আসছে তিল চাষ। এটাও ঠিক, অর্থাৎ প্রতিযোগিতাটা কিন্তু তিলের সঙ্গে বোরো ধানের তুলনা যদি করি, বোরো ধানে কি এই লাভ হতে পারে? না, বোরো ধানে এই লাভ আসবে না, কারণ বোরো ধানে প্রচুর খরচা। আমি বিঘে ভূমি যদি 10 কুইন্টাল ধান ধরি, তাহলে আজকের বাজার দর 1500 টাকা, তাহলে 10 কুইন্টালে কত আসছে? 15,000 টাকা। 15,000 টাকা আসছে। কিন্তু আমার খরচা কত? আমাকে জলে লাগবে 2,000 টাকা, ট্রাক্টরে লাগবে প্রায় 1200 টাকা, বিষ আছে, আর শ্রমিক শ্রমিকটা তো মেন ফ্যাক্টর। প্রায় 1,1000 খরচ। হ্যাঁ, প্রায় প্রায়। তারপরে তো ওয়েদার আছে, এবছর যেমন প্রচুর চাষি লোকসান, ধান তুলতে পারে না এই জলের আগে সব চাষিরা। তাহলে আপনি শেষ মতামতটা কী দেবেন? আমার মতামত বলতে গেলে, যদি ওই সাবমার্সিবল এরিয়াতেই যদি মানে ঠিক মতন চাষ দিয়ে করে যদি তিল চাষ করা যায়, প্রথমে সর্ষে, তারপর সর্ষে তুলে তিল, আমার মনে হয় বেশি লাভ। দেবকুমারবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ মতামতের জন্যে। আপনাকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে, সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রচারিত হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।